Lionel Messi holds it aloft. Argentina, Copa America champions for the 15th time. The wait is over. কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ডি মারিয়ার গোলে হারালো ব্রাজিলকে। দেশের হয়ে প্রথম শিরোপা মেসি। মৃত্যু বাড়ায় করোনায় মরদেহ গোসল দিতে হিমশিম খাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন। সিরিয়াল পেতে দীর্ঘ অপেক্ষা স্বজনদের। অর্থ পাচার মামলা ঝুলে আছে বছরের পর বছর, নিষ্পত্তি না হলে ফেরানো যাবে না হাজার কোটি টাকা। সজীব গ্রুপের এমডি হাশেম সহ ৮ জন ৪ দিনের রিমান্ডে। নারায়ণগঞ্জে কারখানায় আগুনের ঘটনায় হত্যা মামলা। এবং এডিস মশা নিধনে উত্তর ঢাকায় চিরুনি অভিযান শুরু হচ্ছে আজ। ভবনে লার্ভা পাওয়া গেলে জরিমানা। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে টানা ১ ঘন্টা আপনাদের সঙ্গে আছি আমি নুসাদ আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। ২৮ বছর পর কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। দেশের পক্ষে লিওনেল মেসির প্রথম শিরোপা দিয়ে শেষ হলো এই দীর্ঘ সময়ের অপেক্ষা। ১৯৯৪ সালের পর কোনো ট্রফি জিতল ম্যারাডোনা দেশ আর্জেন্টিনা। গোল্ডেন বল আর বুট দুটো ট্রফি উঠেছে মেসির হাতে। ফাইনাল সেরা ডি মারিয়া। মাঠের এক প্রান্তে লিওনেল মেসিকে নিয়ে উল্লাস, আর অন্য প্রান্তে নেইমারের হতাশা। দুই তারকার চোখেই পানি, একজনের আনন্দ অশ্রু, অন্যজনের আক্ষেপের কষ্ট। শেষ হলো আর্জেন্টিনার ২৮ বছরের অপেক্ষার, আর দেশের হয়ে মেসির প্রথম ট্রফি জয়ী হয়ে থাকলো কোপা আমেরিকার এবারের হাইলাইটস। করোনা তার ভয়ঙ্করতম চেহারা দেখিয়েছে ব্রাজিলে, সে কারণেই ফাইনালের শুরু নীরবতায়। এই শব্দহীন সময়টুকু যেন মারাকানার ফাঁকা গ্যালারির প্রতীকী রূপ। খেলার শুরুতে সেলেসাওরা একটু আপার হ্যান্ডে, যদিও প্রথম ১০-১৫ মিনিটে সেই নিয়ন্ত্রণে তৈরি হয়নি গোল করার মতো কোনো সুযোগ। উল্টো বাড়তি চাপ থেকেই দু দলের খেলায় এলোমেলো ছাপ। গোলের প্রথম সুযোগ ২২ মিনিটে আর্জেন্টিনার। একাদশে ফেরা ডি মারিয়া এক চুল ভুল করেননি। উল্টো ব্রাজিল ডিফেন্ডার লোডির ভুলকে কাজে লাগিয়ে আকাশী নীলদের এগিয়ে নেন। আলবিসেলেস্তেদের উল্লাসে মানসিকভাবে আরও এলোমেলো হয়ে পড়ে হলুদরা। মিনিট ৫ পর পেনাল্টি বক্সের বাইরে নেইমার ফ্রিকিক আদায় করলেন ঠিকই, কিন্তু বল মেরে বসলেন দেয়ালে। দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ অ্যাটাকে গোল ফিরিয়ে দেয় ব্রাজিল, কিন্তু বিধিবাম। রিচার্লিসনের ফিনিশিং ঠিক থাকলেও অফসাইড এড়াতে পারেননি। ৫৪ মিনিটে সেই রিচার্লিসনের স্বার্থপর আচরণে খেলায় ফিরতে আবারও ব্যর্থ ব্রাজিল। হোম গ্রাউন্ডে স্বাগতিকরা যে কতটা এলোমেলো ছিল তার প্রমাণ ৬৩ মিনিটের এই ভুল পাস। তবে চাপে থাকা মেসিও সেটা কাজে লাগাতে ব্যর্থ। ৮০ মিনিটের ফাউলকে কেন্দ্র করে দুদলের এই উন্মত্ত আচরণ বুঝিয়ে দেয় কতটা নার্ভাস ছিল দুদলের খেলোয়াড়রা। আর ৮৭ মিনিটে মেসির এই মিস না হলে ২ গোলের জয় পায় আর্জেন্টিনা। শেষ দিকে আরও কিছু সুযোগ পেলেও ব্রাজিল নার্ভ ধরে রাখতে ব্যর্থ। এরপর শেষবাসীর সঙ্গে উল্লাসের শুরু, যার শেষটা মেসির হাতে শিরোপা দিয়ে। আকাশে আতশবাজি আর নিচে শিরোপা উৎসব। গোল্ডেন বুট আর বল দুটো ট্রফি জিতে খুদে জাদুকর যেন অনেক কিছুরই জবাব দিলেন। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল ম্যাচ নিয়ে কথা বলতে রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন সাবেক জাতীয় ফুটবলার জাহিদ হাসান এমিলি। জাহিদ হাসান এমিলি, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমেই জানতে চাইব, আর্জেন্টিনার হয়ে মেসির এই প্রথম শিরোপা কতটা উপভোগ করলেন? দেখেন, এটা আসলে আমি বলবো যে আর্জেন্টিনা, মেসি, সারা বিশ্বের যত ফুটবল প্রেমী রয়েছে, যারা মেসিকে ভালোবাসে, আর্জেন্টিনাকে ভালোবাসে, সবারই কিন্তু একটা প্রত্যাশা ছিল যে মেসির হাতে একটা ট্রফি উঠুক। কারণ দেখেন, মেসি বিশ্ব ফুটবলকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে বার্সেলোনাতে বা আর্জেন্টিনাতে, সেই জায়গা থেকে কিন্তু আমরা সবসময় চেয়েছি যে মেসি যেন একটা বড় কোনো আসরের একটা শিরোপা জিততে পারে। সেই জায়গা থেকে কিন্তু লাস্ট যদি আপনি দেখেন কোপা আমেরিকা এবং ওয়ার্ল্ড কাপ ফাইনালে ব্যাক টু ব্যাক দুইটা ফাইনালে কিন্তু আর্জেন্টিনা উঠেও কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। সো ওই জায়গা থেকে আমি বলবো যে মেসি সর্বকালের সেরা ফুটবলারদের একজন। তো
তো তার হাতে যে ট্রফিটা উঠেছে, এটা কিন্তু আমি বলবো যে তার আর ফুটবল কেরিয়ার শেষে সে কিন্তু একটা তৃপ্তি নিয়ে কিন্তু তার ফুটবল কেরিয়ারটা শেষ করতে পারবে। ওই জায়গা থেকে আমি বলবো যে এটা খুব প্রত্যাশিত ছিল, এবং যে জয়টা আর্জেন্টিনা পেয়েছে এটা তারা ডিজার্ভিং জয়ই পেয়েছে। কারণ পুরো টুর্নামেন্ট যদি দেখেন, সেখানে কিন্তু আর্জেন্টিনা গ্রুপ স্টেজ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত কিন্তু সব ম্যাচগুলি কিন্তু তারা খুব ভালো ফুটবল খেলে আসছে, এবং ফাইনাল ম্যাচেও তারা অসাধারণ ম্যাচ খেলছে। এক গোলে লিড নেওয়ার পরে তারা ডিফেন্ডিং লাইন সবকিছু মিলিয়ে আমি বলবো যে এটা আর্জেন্টিনা প্রত্যাশিত জয় ছিল, এবং মেসির জন্য, মেসি যে আসলে সর্বকালের সেরা একজন ফুটবলার সেটা সে আবারও প্রমাণ করে দিয়েছে। এমনি আরেকটু বিষয় জানাবেন, আসরের সেরা খেলোয়াড় হয়ে মেসির অনেক কিছুই জবাব দিলেন, এটা তো একেবারেই সুনিশ্চিত। পরের বছর বিশ্বকাপও রয়েছে, তো সব মিলে আর্জেন্টিনার জন্য এই শিরোপার গুরুত্ব নিশ্চয়ই অনেক। হ্যাঁ, ডেফিনেটলি এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে এই টুর্নামেন্টে জয়ের পরে কিন্তু কোচ স্কোলানি কিন্তু পরবর্তী সময় 2022 সালে যে ওয়ার্ল্ড কাপ রয়েছে সেটা নিয়ে কিন্তু সে এখন প্রিপারেশন শুরু করে দিবে, এবং এই দলটাকে নিয়ে কিন্তু সে পরবর্তী সময় বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখবে, এবং এই দলটার কিন্তু সেই ক্ষমতা রয়েছে পরবর্তী বিশ্বকাপ জেতার। কারণ দেখেন, মেসি কিন্তু হাইয়েস্ট স্কোরার হয়েছে, প্লাস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে। দুইটি টপ অ্যাওয়ার্ড কিন্তু সেই টুর্নামেন্ট থেকে জয় করে নিয়েছে। সেখান থেকে বোঝা যায় যে মেসি স্টিল ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এবং সেটা কিন্তু তার টিমের পারফরমেন্সে কিন্তু বেশ প্রমাণ রেখেছে। তো ওই জায়গা থেকে আমি বলবো যে মেসিকে কেন্দ্র করেই কিন্তু পরবর্তী বিশ্বকাপে কোচ স্কোলানি টিম সাজাবে, এবং এই দলটাই কিন্তু পরবর্তী বিশ্বকাপে জিততে পারবে সেটা আমি আশা করি, এবং ওইভাবেই কিন্তু তারা প্রিপারেশন নেবে। আর আরেকটি বিষয় হচ্ছে, ব্রাজিল কি ফাইনালে চাপ আসলে নিতে পারলো না? নইলে এতগুলো ভুল পাস খুব একটা চোখে পড়েনি অতীতে ব্রাজিলের দল থেকে। ডেফিনেটলি এটা অবশ্যই অনেক প্লেয়ার কিন্তু চাপ নিতে পারেনি, এক্সেপ্ট নেইমার স্যার। আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য প্লেয়াররা কিন্তু ফ্রিকোয়েন্টলি ভালো খেলতে পারেনি। আপনি যদি শুরুতেই দেখেন যে গোলটা আর্জেন্টিনা দিয়েছে, সেটা কিন্তু তাদের লেফট ব্যাকে যে লোদি খেলেছে তার বড় একটা মিস্টেক ছিল, কারণ লোদির আগে এই ধরনের টুর্নামেন্টের ফাইনাল কিন্তু সে কখনোই খেলেনি। সো ওই চাপগুলি কিন্তু অবশ্যই ব্রাজিল প্লেয়ারদের ভিতরে ছিল। সেই চাপটা সামলে ওঠার আগেই কিন্তু আর্জেন্টিনা গোল দিয়ে দিয়েছে, এবং ওই চাপটা কিন্তু আলটিমেটলি পুরো ম্যাচেই তাদের খেলার যে স্টাইল ছিল সেই স্টাইলটাতে কিন্তু ধরা পড়েছে যে ব্রাজিল কিন্তু অনেক জায়গায় মিস্টেক করেছে, তারা তাড়াহুড়া করেছে, তারা কিন্তু ওইভাবে কোনো সুন্দর অ্যাটাকও করতে পারেনি। সব মিলিয়ে আমি বলবো যে অবশ্যই সেই প্রেশারটা তারা নিতে পারেনি অনেক প্লেয়ারই, যার কারণে কিন্তু আর্জেন্টিনা ওই জায়গাটাতে কোপ আপ করে কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে। আরেকটি বিষয়, এই ম্যাচের সাথেই আরেকটি ফাইনালও আজ রাতে রয়েছে, ইউরো ফাইনাল। এই সুযোগে আপনার কাছ থেকে জানতে চাবো, ইতালি ইংল্যান্ডের ম্যাচের ফেভারিট কে, সেটাও একটু জানাবেন। দেখেন, ফাইনাল ম্যাচে আসলে এককভাবে কাউকে ফেভারিট বলা যাবে না। আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচের আগে কিন্তু অনেকেই প্রেডিকশন করেছিল যে ব্রাজিল ফেভারিট থাকবে, এজ এ টিমের লাইন আপ দেখে বা টিমের স্ট্রেংথ দেখে, সেখান থেকে কিন্তু ব্রাজিলকে অনেকেই ফেভারিট ভেবেছিল। বাট ফাইনাল ম্যাচে এককভাবে আপনি কাউকেই ফেভারিট ভাবতে পারবেন না। এট দ্য সেম টাইম ইউরোতেও কিন্তু ইতালি এবং ইংল্যান্ড আজকে রাতে 1টা বাজে খেলবে, সেইটাতেও কিন্তু আপনার আমি এককভাবে কাউকে ফেভারিট ভাববো না, কারণ দুইটা দলই কিন্তু গ্রুপ স্টেজ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত কিন্তু সব ভালো ম্যাচ খেলে আসছে, এবং দুইটা টিমেরই কিন্তু লাইন আপ যথেষ্ট স্ট্রং, এবং দুজন কোচ রয়েছে, মাস্টার মাইন্ড দুজন কোচ রয়েছে। সো আমি বলবো যে ম্যাচ জিতে আজকে রাত্রে যারা আসলে ভালো খেলবে, ম্যাচের চাপটা যারা ওভারকাম করে ম্যাচ খেলতে পারবে, তারাই ম্যাচটা জিতবে। সেখানে কিন্তু ইতালি এবং ইংল্যান্ড দুই দলই কিন্তু ম্যাচ উইনিং অনেক প্লেয়ার রয়েছে। তো ম্যাচ জিতে আজকে রাতে যারা আসলে চাপ প্লাস প্রেশারটা যারা রিলিজ করে মাঠে খেলতে পারবে, তারাই কিন্তু ম্যাচটা জিতবে। জাহিদ হাসান এমিলি, আপনারা হচ্ছেন ফুটবলের লোক, বাংলাদেশে দর্শকদের মতো ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল নিয়ে যে উত্তেজনা ছিল এবং বিশ্বের দরবারও ছিল, এক্ষেত্রে আসলে আজকের ফাইনালকে কিভাবে মূল্যায়ন করছেন? না, এটা তো অবশ্যই দেখেন, সারা বিশ্ব কিন্তু দুভাগে ভাগ হয়ে যায় যখন ব্রাজিল এবং আর্জেন্টিনা ম্যাচ খেলে। তো সেই জায়গা থেকে তো অবশ্যই বলবো আমাদের দেশেও কিন্তু ওই জায়গাতে তো আমরা জানি, যখন আমাদের দেশে বিশ্বকাপ ফুটবল হয় বা কোপা আমেরিকার মতো বড় আসর আসে, তখন আমরা বুঝতে পারি যে আমাদের ফুটবল উত্তেজনাটা কতটা ছড়িয়ে পড়ে। এবং এখন যেহেতু লকডাউন চলছে এবং একটা কঠোর সময় যাচ্ছে, এই সময়টা যদি না যেত, নর্মাল একটা সময় থাকতো, তাহলে আমরা বুঝতে পারতাম আসলে ফুটবলের জাগরণটা কতটা একটা অবস্থান তৈরি করতো। তো সেই জায়গা থেকে বলবো যে আজকে রাত্রেও যে ফাইনালটা রয়েছে, সেইটা হয়তো ওইভাবে উত্তেজনা ছড়াতে পারবে না যেটা ব্রাজিল এবং আর্জেন্টিনা ম্যাচে ছড়িয়েছে। তারপর আমি বলবো যে ব্রাজিল আর্জেন্টিনা কোপা আমেরিকাতে যে ম্যাচ হয়েছে, তার চেয়ে আমার কাছে মনে হয় যে আজকে রাতে যে ম্যাচটা হয়েছে সেটার এক্সাইটমেন্ট আরো বেশি থাকবে, কারণ ইউরোপিয়ান ফুটবল কিন্তু ল্যাটিন ফুটবলের চেয়ে অনেক বেটার, এবং আমরা এনজয় করতে পারি বেশি। জাহিদ হাসান এমিলি, আপনাকে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী খবরে। লকডাউনের 11তম দিনে সকাল থেকেই সড়কে তৎপর রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের চেকপোস্টে কড়াকড়িতে কোথাও কোথাও দেখা গেছে যানজট। প্রধান সড়ক কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও পাড়া মহলায় অবাধে বের হচ্ছে মানুষ।
বিধিনিষেধ কার্যকরে কাজ করছে র্যাব, পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর বিভিন্ন চেকপোস্টে গাড়ি ও লোকজনকে থামিয়ে জানতে চাওয়া হচ্ছে বাইরে চলাচলের কারণ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলে বাসায় ফেরত পাঠানো হচ্ছে, করা হচ্ছে জরিমানা ও গ্রেপ্তার। কারখানার কর্মীদের পরিচয়পত্র দেখানোর পর কর্মস্থলে যেতে দেওয়া হচ্ছে। তবে রাস্তায় রিকশার পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। এই বন্দরের ভিতরে যদি কিছু বাস চালু করে দেওয়া হতো বা সীমিত পরিমাণের বাস যদি চালু থাকতো, তাহলে আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের যাইতে আসতে খুবই সহজ হতো। গাড়ি ঘোড়া বন্ধ থাকাতে আমাদের অনেক কষ্ট হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে গাড়ি রিক্সা দিয়ে চলাচল করলেও সুবিধা মতো যাওয়া যায় না। ডিউটি আছে, চাকরি আছে, পণ্যবাহী গাড়ি চালাই, কোনো ডিউটিতে যেতে পারছি না। এ বিষয়ে আরো জানাতে নিউ মার্কেট থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, এর আগের খবরগুলোতে আপনি জানিয়েছিলেন যাত্রাবাড়ির খবর আমরা দেখেছি এবং কিছুক্ষণ আগে ফাইনালের রেজাল্ট হওয়ার পর দর্শকদের উত্তেজনায় বের হয়ে আসার খবর আপনি আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আসলে নিউ মার্কেট এলাকায় আপনি কি দেখছেন? জি, আসলে কঠোর লকডাউনের 11তম দিনে কিন্তু যেটি দেখা যাচ্ছে, মানুষ রাস্তায় কিন্তু অনেকেই বের হচ্ছেন, জরুরি প্রয়োজনে বের হচ্ছেন, এছাড়া জরুরি প্রয়োজন এছাড়াও অনেকে বের হচ্ছেন। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি এখন যে জায়গাটি আছি নিউ মার্কেট এলাকার থেকে ঠিক পাশে আজিমপুরের যে গলি আছে সেই এলাকার মধ্যে, যেহেতু পাড়া মহল্লায় আপনার বলা চলে যে মানুষের চলাচল এবং স্বাস্থ্যবিধি না মানার প্রতি যে প্রবণতা, সেই বিষয়গুলো কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নজরে আনছেন। সেই ধারাবাহিকতায় কিন্তু বলা চলে যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এসব এলাকায় বাড়ানো হয়েছে। এছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখি, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা যারা আছেন বিভিন্ন সেক্টরে যারা কর্মরত, এর মধ্যে সেনা সদস্য, র্যাব এবং ট্রাফিক পুলিশ থেকে শুরু করে থানায় নিয়োজিত যেসব পুলিশ কর্মকর্তারা আছেন তারাও কিন্তু বলা চলে অভিযান পরিচালনা করছেন এবং যারা জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন তাদেরকে আটকে দিচ্ছেন এবং প্রয়োজনে মামলা করছেন, জরিমানাও করছেন। এক্ষেত্রে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের বলা চলে যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তাদের অভিযান পরিচালনা করতে দেখি প্রতিদিনই। আজও বলা চলে যে সকাল 9টার পর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমাদের কাছে যে খবর আছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে, সেইখান থেকেও কিন্তু বলা চলে যে জরিমানাও করা হচ্ছে এবং আটকও করা হচ্ছে। তবে সাধারণ যাত্রী যারা আছেন বা সাধারণ মানুষ যারা আছেন যারা বের হচ্ছেন তারা যেটি বলছেন, অনেকে জরুরি প্রয়োজনে বের হলেও আসলে পর্যাপ্ত কাগজ বা পর্যাপ্ত কারণ দেখাতে না পারার কারণে তারা হয়রানির শিকার হচ্ছেন। সেক্ষেত্রে বলছেন অনেকে যে তারা যখন পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা যারা আছেন তাদেরকে তাদের কারণ সম্পর্কে বললেও সেই ক্ষেত্রে অনেকে আইনের আওতায় আসছেন। এই বিষয়গুলো বিবেচনায় রেখে সাধারণ মানুষ যেটি বলছেন, একেবারে জরুরি প্রয়োজনে যারা বের হচ্ছেন তাদেরকে যেন তাদের প্রয়োজনীয় কাজে যেতে দেওয়া হয়, সেই ক্ষেত্রে তাদেরকে যেন সহায়তা করা হয়। এই ছিল রাজধানীর আজিমপুর এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। নাহিদ কামাল জানাচ্ছিলেন লকডাউনের পরিস্থিতি। দর্শক আপনাদের জানিয়ে দিলাম সেটি। করোনার প্রকোপ বাড়ায় মরদেহের গোসল দিতে হিমশিম খাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। মে জুনের দিনে মরদেহ আসতো 5 থেকে 6 জনে, তবে এখন আসছে 20টির ওপরে। গোসলের সিরিয়াল পেতে দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে স্বজনদের। করোনায় মরদেহ গোসল করাতে এভাবেই একের পর এক অ্যাম্বুলেন্স আসছে মোহাম্মদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আল মারকাজুলের সামনে। এর পরপরই ব্যস্ত হয়ে পড়েন স্বেচ্ছাসেবীরা। প্রয়োজনে যান হাসপাতালে, ক্ষেত্র বিশেষে ঢাকার বাইরে যেতেও পিছপা হন না তারা। করোনার বড় যুদ্ধ সারা দুনিয়ার জন্য, আর সেই যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি, আমরা নামছি, আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ যতদিন আমরা সুস্থ আছি কাজ করে যাব। প্রত্যেকটি মৃতদেহকে আমরা সমানভাবে সেবা দিতে পারি, এ ব্যাপারে আমাদের কোনো ক্লান্তি নেই, কোনো বিরক্তি নেই। যখন স্বজনরা কেউ পাশে থাকে না তখন আমাদের খুব কষ্ট হয়। গত জুনে যেখানে দিনে মরদেহ আসতো 4 থেকে 5 জনের, এখন সে সংখ্যা 20-এর উপরে। তাদের হিসাব বলছে মে জুনে গোসলের জন্য মরদেহ এসেছে 352 জনের, আর চলতি মাসের প্রথম 9 দিনেই তা চলে গেছে 180-র উপরে। মৃত্যু আগের থেকে অনেক বেশি, যেটা আমাদের জুনের শুরুর দিকে ছিল, আমাদের মেসেজ ছিল 4 জন 6 জনের এরকম, সেটা জুনের শেষের দিকে বা জুলাইয়ের শুরুর দিকে সেটা 20 জন থেকে 26 জন পর্যন্ত হয়েছে। আমাদের একটু কখনো কখনো একটু হিমশিম খেয়ে যেতে হয়, কিন্তু সামাল দেওয়ার মতো যথেষ্ট মনোবল সবসময় থাকে। কোয়ান্টাম ফাউন্ডেশনেও মের চেয়ে জুনে মরদেহ এসেছে প্রায় দ্বিগুণ, আর জুলাইয়ের প্রথম 9 দিনেই সে সংখ্যা 186টি।
বর্তমান সময়ের যে মৃতের হার প্রায় 4 গুণ বেশি। 24 ঘন্টায় আমাদের যেহেতু এই সেবাটা আছে, আমাদের একটা হটলাইন নাম্বার আছে, এই নাম্বারে যে কেউ ফোন করলে আমরা সহযোগিতা করি। করোনা মহামারীকালে এ চাপকে সামাল দিয়ে মানবতা ও দায়িত্ববোধের জায়গা থেকে সেবা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে এসব স্বেচ্ছাসেবী সংগঠন। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ বাড়ায় সিলেটের হাসপাতালগুলোতে সাধারণ শয্যার পাশাপাশি দেখা দিয়েছে আইসিইউ সংকট। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 300 শয্যার ওয়ার্ড করা হলেও সেন্ট্রাল অক্সিজেনের অভাবে চালু করা যাচ্ছে না। করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী সিলেটে রোগী শনাক্তের হার ছাড়িয়েছে 60%। রোগী নিয়ে এ হাসপাতাল ও হাসপাতাল ছুটছেন স্বজনেরা। আইসি রুমে ঢুকাইতে চাইছিল, পরে ওনার আমাদের ওখানে সিট পাই নাই, পরে আইসি আমরা উমেন্সও। জ্বর থাকাকালীন প্রথমে তো মৌলভীবাজার গেছি, যাওয়ার পরে আইসি খালি পাইছি না সিট, এখান থেকে দেওয়া হয়েছে ওসমানী মেডিকেল রেফারেন্স করে, এখানে আমরা পাইছি না সিট। সিলেটের একমাত্র করোনা ডেডিকেটেড শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 85টি বেড ও 16টি আইসিইউর মধ্যে খালি নেই একটিও। ওসমানী মেডিকেলের 180 শয্যা প্রায় ভর্তি, পরিপূর্ণ 8টি আইসিইউ। জেলার বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্লিনিকে করোনা চিকিৎসার 382টি শয্যা ও 63টি আইসিইউ ভর্তি থাকছে। শামসুদ্দিন আহমেদ হাসপাতালে আইসিইউ পুরোপুরি ফিল আপ। আমাদের যেমন সকালে কালকে 2 জন রোগী মারা যাওয়ায় খালি হয়েছিল, আজকে আবার সকালে ফিল আপ হয়ে গিয়েছে, এরকম চলছে। অক্সিজেন অনিশ্চয়তা জন্য আমরা বেশ কঠিন সময় পার করছি। যদি অক্সিজেনের নিশ্চয়তা দেওয়া হয় তাহলে হয়তো আরেকটু সুন্দরভাবে আমরা সেবাটা আরেকটু নিশ্চিতভাবে দিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসার জন্য 300টি আসনের একটি ওয়ার্ড প্রস্তুত থাকলেও সেন্ট্রাল অক্সিজেনের অভাবে তা চালু করা যাচ্ছে না। আমরা যদি এখন ক্রাইসিস মোমেন্টে করোনা রোগীর জন্য আলাদা করে বেডের ব্যবস্থাপনা ওইখানে করতে পারতাম, যদি সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ থাকতো, এবং সেখানে আমাদের 4টা ফ্লোরে আমরা আরও 350 থেকে 400 রোগীর আমরা চিকিৎসা দেওয়ার বন্দোবস্ত করতে পারতাম। বিভাগীয় শহর সিলেটে উন্নত চিকিৎসার আশায় রোগী আসে পাশের জেলাগুলো থেকেও। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। লকডাউন ও করোনা পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী ও বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, করোনার হটস্পট রাজশাহী, সেখানে লকডাউন মানার প্রবণতা কি বেড়েছে কিনা, আর যে বিষয় জানাবেন, প্রশাসনিক তৎপরতা আগের মতোই আছে নাকি আরেকটু ভালো হয়েছে? কি অবস্থা দেখছেন আজকে? বিভাগীয় শহর রাজশাহী করোনার এখন হটস্পট হলো। এখানে কিন্তু মানুষের মধ্যে লকডাউন মানার যে প্রবণতা সেটি কিন্তু গত আগে কয়েকদিনের তুলনায় একেবারেই কমেছে। যেহেতু লকডাউন আজকে 11তম দিন, দেখছি যে গত 3-4 দিন বা 5 দিনের তুলনায় আজকে সকালবেলা মানুষের চলাচল অনেক বেশি, ব্যক্তিগত যানবাহনের চলাচল, প্রাইভেট কার, অটো রিক্সা, মোটরসাইকেল চলাচল করছে। আবার মানুষ রাস্তায় যে মানুষের চলাচল সেটিও কিন্তু বেড়েছে। তবে প্রশাসনের যে নজরদারির বিষয়টি বলি, প্রশাসনের জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে অভিযান চালালেও আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ সেনাবাহিনীও কিন্তু মাঠে আছে, বিভিন্ন জায়গাতে তারা চেকপোস্ট বসেছে। কিন্তু পুলিশের যে তৎপরতা, যারা একবারে মাঠ পর্যায়ে যারা তৎপরতা কিছুদিন আগেও দেখাচ্ছে, সেই তৎপরতা কিন্তু আগের চেয়ে কমেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন সকাল হোক বা সন্ধ্যার পরে হোক বিভিন্ন পাড়া মহল্লার যে ছোটোখাটো দোকানগুলো খুলছে, সেইখানে আড্ডা হচ্ছে। আগে যেখানে পুলিশি নজরদারি ছিল, মাঝে মধ্যে সেখানে যে পুলিশ হানা দিত, সেইগুলো কিন্তু কমেছে এবং সকাল থেকে পুলিশের যে তৎপরতা সেটি কিন্তু অনেক কম, যার কারণে রাজশাহীর যে রাস্তাঘাট সেখানে কিন্তু যানবাহনের সংখ্যা অনেক বেড়েছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে তারা শুরুতে যে পরিমাণ মামলাটা করে, 100-র উপরে মামলা হলো দিন দিন, আজকে 11-20 ঘন্টা যে মামলা হয়েছে এবং সেখানে জরিমানার পরিমাণও কিন্তু কমে আসছে এবং তারা যে বিভিন্ন রকম সচেতনামূলক মাস্ক বিতরণ করতেন সেটিও কমেছে। সব ক্ষেত্রে বলা যায় যে মানুষের যে লকডাউন বাস্তবায়ন বা লকডাউন মানানোর যে প্রশাসনের যে কঠোর যে প্রক্রিয়াটা ছিল সেইটি থেকে কিন্তু আমরা দেখছি যে অনেকটাই সেই প্রক্রিয়া সেই কমে আসছে এবং মানুষের মধ্যে যেমন অসচেতনতা বোধ থেকে গেছে, মানুষ লকডাউনের যে স্বাস্থ্যবিধি মানতে যে অনীহা সেটিও এখন আছে। মাস্ক ছাড়া মানুষ রাস্তায় হাঁটছে,
গণপরিবহনগুলো যেগুলো করছে সেগুলোতে স্বাস্থ্যবিধি মানছে না, মানুষের মধ্যে এক প্রকার অনীহা চলে আসছে এবং প্রশাসনের মধ্যে একটা ঢিলে ঢেলা ভাব। তবে রাজশাহীতে কিন্তু করোনা সংক্রমণ কিন্তু থেমে নেই। আমরা দেখছি যে ভারতীয় ধরনের রাজশাহীতে প্রবেশের পর সেটি কিন্তু একেবারে ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও মেডিকেল কলেজে যে দুটি PCR ল্যাব আছে সেখানে যে করোনা নমুনা পরীক্ষা যে শনাক্ত হার সেটি কিন্তু 25-এর উপরে থাকছে আমরা দেখছি। এবং প্রতিদিন যে মৃত্যু গত 24 ঘন্টা কিন্তু রাজশাহী মেডিকেল হাসপাতালে 9 জনের মৃত্যু, এবং 9 জনের মধ্যে 11 জন কিন্তু উপসর্গ নিয়ে মারা গেছে। তো এই যে প্রতিদিন যে মৃত্যু হচ্ছে তার কিন্তু একটি বড় অংশ উপসর্গ নিয়ে মারা যাচ্ছে। এর অন্যতম কারণ চিকিৎসকরা বলছেন যে মানুষের মধ্যে অসচেতনতা বা করোনার ভীতি নেই। কেননা বা মানুষ যখন সাধারণত জ্বর সর্দিতে আক্রান্ত হচ্ছে তারা একটু ওষুধ কিছু প্রাথমিক ওষুধ খেয়ে তারা থেকে যাচ্ছে, কিন্তু তাদের ভিতরে যে করোনা আক্রমণ হয়েছে যেটি লক্ষণ প্রকাশ পাচ্ছে এবং সেটি যখন ফুসফুস সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হচ্ছে তখন তারা হাসপাতালে ছুটছেন। মূলত মাইনুল হাসান, আপনাকে থাকতে বলছি, আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে বগুড়ায়। সেখানে রয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, বগুড়ার কি অবস্থা? রাজশাহীর অবস্থা তো আমরা মাইনুলের কাছ থেকে জেনে নিলাম। সেখানে আসলে লকডাউন কতটুকু মানছেন সাধারণ মানুষ? শহরের কেন্দ্রস্থল সাতমাথায় সেনা সদস্য, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতার কারণে কিছুটা হলেও মানুষের মধ্যে যে স্বাস্থ্য সচেতনতা সেটা বৃদ্ধির একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। তবে মাস্কের ব্যবহার বলা যায় যে খুবই সীমিত। অধিকাংশ ক্ষেত্রেই যাদেরকে মাস্ক না থাকার কারণে আটক করা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে, তারা যেটি বলছেন যে তারা ভুলে গেছেন অথবা তাদের মনে নেই, কেউ কেউ পকেটের ভেতরে রেখেছেন মাস্ক। এই অবস্থার মধ্যে দিয়েই মূলত সাধারণ মানুষ তাদের স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি তারা চালাচ্ছে। এবং আমার কাছে যেটি মনে হয়েছে অন্যান্য দিনে আমরা যেভাবে মানুষকে পথে ঘাটে দেখতে পারি আজকে সেই তুলনায় অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি এবং মানুষের মোটামুটি তারা যেভাবে পারছে তারা চলছে। আর স্বাস্থ্যবিধি মানার বিষয়ে নানা ধরনের চেষ্টা সত্ত্বেও মূলত বগুড়ায় শহর কেন্দ্রিকই যে স্বাস্থ্যবিধি সেটি আছে, তার বাইরে শহরের বাইরে আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না। গত রাত্রিতে আমি বেশ কয়েকটি এলাকায় গিয়েছি, শহরতলি এবং কয়েকটি উপজেলা এলাকায়, সেখানে দেখেছি মানুষ একেবারেই বলা যায় যে বিশৃঙ্খল জীবনযাপন করছে। একটি রাস্তার মধ্যে অনেক লোক গাদাগাদি করে চলাচল করছে, একই সাথে তারা চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। একটু আগে আমি একটা ট্রাকের অবস্থা দেখেছি, 7 জনের মধ্যে 5 জনের মুখেই কোনো মাস্ক দেখতে পাইনি। একই অবস্থা অন্যান্য এলাকাতেও মহাসড়কগুলোতে যে যানবাহনগুলো চলছে তাতে অধিকাংশ ক্ষেত্রে চালক এবং হেল্পারের মুখে আমরা কোনো মাস্ক দেখতে পাই না। আর স্বাস্থ্যের যে অবস্থাটি, বগুড়ার 3টি হাসপাতালে প্রায় এখন 700-র মতো শয্যা আছে করোনা চিকিৎসার জন্য, সবগুলোতেই একেবারে রোগীতে ঠাসা আছে। আর অনেকগুলো জায়গায় অক্সিজেনের সুব্যবস্থা না থাকার কারণে চেষ্টা থাকলেও কর্তৃপক্ষ হাসপাতালে কোনো করোনা আক্রান্তদের নিতে পারছে না। আজও কয়েকজন মৃত্যুর খবর আমাদের কাছে আছে, তবে সরকারিভাবে এখন পর্যন্ত এই সংখ্যাটা জানানো হয়নি। দর্শক, আপনারা দেখছিলেন রাজশাহী এবং বগুড়ার খবর। লকডাউন এবং করোনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাইনুল হাসান এবং হাসিবুর রহমান। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ, এতে আরও যা থাকছে। কোরবানির ঈদের জন্য প্রস্তুত নজর কাড়া বেশ কয়েকটি পশু হাটে না উঠলেও আসছে ক্রেতাদের আলোচনায়। তিতাসের পাইপলাইনে গ্যাস লিকেজ থেকেই মগবাজারে তীব্র বিস্ফোরণ, পুলিশের তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার। সর্বোচ্চ 6 মাসের মধ্যে বিচার শেষ করার কথা, কিন্তু অর্থ পাচারের মামলাগুলো ঝুলে আছে বছরের পর বছর, যে কারণে পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা ফেরত আনা যাচ্ছে না। এই পরিস্থিতিতে অর্থ পাচার রোধ করার তাগিদ বিশেষজ্ঞদের, বলছেন সেজন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও সুশাসন প্রতিষ্ঠা। 2012 সালে সোনালী ব্যাংকের হোটেল রূপসী বাংলা শাখা থেকে প্রায় 3700 কোটি টাকা লোপাট করে হলমার্ক গ্রুপ। প্রতারণা, জালিয়াতি, অর্থের অপব্যবহার, অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগে রমনা থানায় মামলা করে দুদক। পরের বছর 12টি মামলায় বিচার শুরু হয়। 9 বছরে শুধু ব্যাংক কর্মকর্তাদের একটি মামলার বিচার শেষ হয়েছে, বাকি মামলাগুলোতে শেষ হয়নি সাক্ষ্য গ্রহণ। একই অবস্থা আলোচিত ডেস্টিনির মামলাতেও। দুদকের আইনজীবী বলছেন আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে দুদক, বাকি দায়িত্ব আদালতের। দুদক আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় তখন দুদকের এটা করার কিছু থাকে না, দুদক শুধু তার সাক্ষ্য প্রমাণ আদালতে হাজির করে, পুরোটি আদালতের এখতিয়ারে চলে যাচ্ছে। আদালতের এখতিয়ারে যাওয়া মানে কি, আদালত যেভাবে তারিখ নির্ধারণ করবে সেভাবে আমি যাব, সেভাবে আমাকে দিতে হবে।
তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী বলছেন, উচ্চ আদালতের স্থগিতাদেশ, তদন্ত কর্মকর্তাদের দক্ষতার অভাবেও বিচারিক প্রক্রিয়া বিলম্বিত হয়। আমাদের তদন্তকারী সংস্থা এরা কিন্তু এখনো এই ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইমের ইনভেস্টিগেশনের ব্যাপারে এখনও কিন্তু ওই ধরনের এক্সপার্টাইজ নলেজ কিন্তু ওরা গেইন করে নাই। আইন প্রয়োগকারী সংস্থা একটা স্পেশাল সেল করে যদি এটাকে তড়িৎভাবে করার চেষ্টা করে তাহলে হয়তো ব্যাপারটা একটা সমাধান হতে পারে। যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির প্রতিবেদনে দেখা যায়, গত 16 বছরে দেশ থেকে অন্তত 11 লাখ কোটি টাকা পাচার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পাচার রোধে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আরো বৃদ্ধি করতে পারি, সুশাসন আনতে পারি এবং সর্বোপরি এই ব্যাপারে একটা বড় ধরনের রাজনৈতিক সদিচ্ছা আমরা তৈরি করতে পারি যেন অর্থ পাচার রোধে আরো কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। অর্থ পাচার হয়ে যাওয়ার পরে সেটাকে টাকা ফেরত নিয়ে আসার ব্যাপারটা কিন্তু খুব সহজ নয়। সুপ্রিম কোর্ট ও দুদকের তথ্য অনুযায়ী মানি লন্ডারিং প্রতিরোধ আইনে 408 মামলার 187টি করেছে দুদক। এর মধ্যে 85 মামলার বিচার চলছে 5 বছরের বেশি সময় ধরে, আর হাইকোর্টের আদেশে 52 মামলার বিচার স্থগিত রয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে হাশেম ফুডের কারখানার আগুনে 52 জনের মৃত্যুর ঘটনায় সজীব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম সহ 8 আসামিকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। শনিবার বিকেলে তাদের আদালতে তুলে 10 দিনের রিমান্ড চেয়েছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। এর আগে রূপগঞ্জ থানার হত্যা মামলায় গ্রেফতার হন তারা। শনিবার বিকেল 4:45টায় সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাশেম সহ 8 জনকে আনা হয় আদালতে। তাদের 10 দিন করে রিমান্ড পেতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা, আর জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। পরে জামিনের আবেদন নাকচ করে তাদের 4 দিন করে রিমান্ড দেয় আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, নারায়ণগঞ্জের কারখানাটিতে ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা, পর্যাপ্ত সিঁড়ি আর কলাপসিবল গেইটে তালা দেয়া ছিল বলেই এত প্রাণহানি হয়েছে। আর এসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডটা দরকার হচ্ছে এই ফ্যাক্টরির মধ্যে যে কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে এবং কি কারণে এই প্রাণহানি ঘটেছে, যারা এটার জন্য দায়ী এবং দায়বদ্ধ তারা এই ব্যাপারে প্রশ্ন উত্তর দিবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, কারণ তাদের হেফাজতে তাদের থাকা অবস্থায় এই শ্রমিকগুলো মৃত্যুবরণ করেছে। আসামি পক্ষের আইনজীবীর দাবি, এই আগুন এবং হতাহতের ঘটনা নিছক দুর্ঘটনা। ঘটনার সময় আমরা ছিলাম না, ঘটনা সম্পর্কে অবগত না। আমরা প্রপারলি সব কিছু মেনটেন করেই কিন্তু আমরা বিল্ডিংটা নির্মাণ করছি, আমাদের ফ্যাক্টরি চলছে। কিন্তু দুর্ঘটনা তো দুর্ঘটনাই, নিছক এটা দুর্ঘটনার কারণে একটা দুর্ঘটনা হচ্ছে। আমরা যেভাবে পারি এটা ক্ষতিপূরণ দিব। এর আগে শনিবার দুপুরে পুলিশ বাদী হয়ে হাশেম সহ 8 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তার পরপরই গ্রেফতার করা হয় তাদের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে শিল্প কারখানা স্থাপন এবং পরিচালনায় মানা হচ্ছে না কোনো ধরনের নিয়ম নীতি। তদারকির দায়িত্বে থাকা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নেই কোনো কার্যকর ভূমিকা। এভাবে চলতে থাকলে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশে শিল্প কারখানায় সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা ঘটে সাভারের রানা প্লাজা ধসে। 2013 সালের 24 এপ্রিল ওই দুর্ঘটনায় করুণ মৃত্যু হয় 1136 জন শ্রমিকের, আহত হন কয়েক হাজার শ্রমিক। অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন সময় কারখানাগুলোতে হাজার হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে, সেই সঙ্গে করুণ প্রাণহানি। পোশাক খাতের কারখানা সাভারে তাজরিন ফ্যাশনসে আগুন লেগে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা 2012 সালে। সেই ঘটনায় প্রাণ হারান 112 জন শ্রমিক। এছাড়া পুরান ঢাকার চুরিহাট্টার রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় মারা যান 78 জন এবং বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হন অন্তত 26 জন। এতদিন পর্যন্ত পোশাক খাতের বাইরে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের সবচেয়ে বড় ঘটনা ছিল 2016 সালের গাজীপুরের টাম্পাকো ফয়েলসের কারখানায় বয়লার বিস্ফোরণ। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল 41 জনের। কিন্তু বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া রূপগঞ্জে হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির কারখানার ঘটনাটি এর চেয়েও বড় আকার নিয়েছে। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে 52 জনের মৃত্যুর তথ্য। দেশের বিভিন্ন স্থানে ভবনসহ অগ্নিকাণ্ডের ঘটনা বাড়তে থাকলেও শিল্প প্রতিষ্ঠান স্থাপনের নিয়মনীতিগুলো এখনও কাগজের মধ্যেই সীমাবদ্ধ।
তদারকির দায়িত্বে থাকা কারখানা পরিদর্শন অধিদপ্তরেরও নেই কোনো কার্যকর ভূমিকা। তারা ফায়ার সিভিল লাইসেন্স নিয়ে যাচ্ছে, পরবর্তীতে কিন্তু এগুলো কমপ্লাই করে না। আসলে ফায়ার ব্রিগেড সিভিল ডিফেন্স কিন্তু একটা অনেক পুরনো সংস্থা, কিন্তু সেই অনুযায়ী কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে যে এটা সক্ষমতা বাড়াতে হবে, বিশেষ করে যে প্রিভেন্টিভ মেজার করে অ্যাকশন নেওয়ার জন্য আগুন যেন না লাগতে পারে, সেই অনুযায়ী কিন্তু তাদেরকে রেগুলার ইন্সপেকশন করতে হবে। ফায়ারের যে ন্যূনতম যে ধরনের কোয়ালিটি থাকা দরকার ছিল কিছুই নাই, তাহলে কিভাবে এত বড় ফ্যাক্টরি একটা চললো? এটা দেখভালের দায়িত্ব কার? এই এতগুলো যে মানুষ মারা গেল, 52 জন মারা গেল, শুধু কি আমি 50,000 1 লাখ টাকা দিলেই কি রাষ্ট্রের দায়িত্ব এখানে সেরে যায়? অসচেতনতা, অনিয়মের কারণে ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার সাথে সংশ্লিষ্ট তদারককারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বেগবান করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। নইলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে বলে সতর্ক করেছেন তারা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মগবাজারে বিস্ফোরণে পুলিশের তদন্ত প্রতিবেদন আসছে বৃহস্পতিবার। এতে বলা হয়েছে তিতাসের পাইপ লাইন থেকে গ্যাস বেরিয়ে জমেছিল একটি ঘরে, সেখান থেকেই হয়েছে তীব্র এই বিস্ফোরণ। তবে ভবন মালিকের দাবি 2014 সালেই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কর্তৃপক্ষ, তাই লিকেজের দায় তার নয়। 27 জুন সন্ধ্যা 7:30 হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ মগবাজারের 79 আউটার সার্কুলার রোডের রাখিনীরে। এতে আহত হয় 200-র বেশি মানুষ, আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে 12 জনের। ঘটনার পর দিনই তদন্তে কমিটি গঠন করে পুলিশ সদর দপ্তর। প্রথমে 7 দিন, এরপর আরও 7 দিন সময় বাড়ানো হয় প্রতিবেদন দিতে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সেখানে গ্যাস সংযোগ পেয়েছে তদন্ত কমিটি। 1972 সালে এই গ্যাস সংযোগটি স্থাপন করা হয়, সর্বশেষ এটি বিচ্ছিন্ন করা হয় 2014 সালে। এরপর থেকে অব্যবহৃতই ছিল এটি। তদন্ত কমিটি বলছে এই গ্যাসের লাইন থেকেই গ্যাস নির্গত হয়ে ঘটিয়েছে এরকম বিস্ফোরণ। ভবন মালিকের দাবি এই গ্যাস সংযোগ কিছু না জানিয়েই কেটে দেয় তিতাস কর্তৃপক্ষ। এরপর নতুন করে তারা আর সংযোগ নেননি। এটা অবৈধ গ্যাস লাইন না, এটা আমাদের বাড়িতে তো আগে গ্যাস লাইন ছিলই, সেটা তিতাস কেটে দিয়ে গেছে, সেটা তো কানেকশনটা তো রয়েই গেছে। তবে তদন্ত কমিটির প্রধান জানাচ্ছেন সেই লাইন থেকেই গ্যাস বেরিয়ে জমেছিল একটি ঘরে, বিস্ফোরণ হয়েছে সেখানেই। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদনে তুলে ধরা হবে বিস্তারিত। গ্যাস লাইন ছিল, সেই গ্যাস লাইন থেকে গ্যাস লিক হয়ে একটি গ্যাস চেম্বারের সৃষ্টি হয়েছিল, যেটা যদি বাতাসের সংস্পর্শে আসে তাহলে একটা গ্যাস বিস্ফোরণের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর মামলা করেছে পুলিশ। সেই মামলা তদন্ত করছে সিটিটিসি। সংস্থাটির প্রধান জানালেন, তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই দায়ীদের আইনের আওতায় আনা হবে। তদন্তকারী কর্মকর্তা কাজ করছে এবং এটা সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে আমরা পরবর্তী অ্যাকশনে যাব। এদিকে এ ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদন এখনো জমা পড়েনি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদের জন্য প্রস্তুত নজর কাড়া কিছু পশু। বিশাল আকৃতির এসব পশুর নামও বেশ বাহারি। এখনো হাটে না উঠলেও আলোচনায় আসছে এগুলো। মানুষের আগ্রহের কমতি না থাকলেও লকডাউনের কারণে এসব পশুর উপযুক্ত দাম মিলবে কিনা তা নিয়ে শঙ্কায় খামারিরা। হৃষ্টপুষ্ট এই ষাঁড়টি বেড়ে উঠেছে শেরপুর সদরের একটি খামারে। বৈশিষ্ট্যের সঙ্গে মিল রেখে মালিক শখ করে নাম রেখেছেন বীর বাহাদুর। এবার কোরবানির ঈদে বিক্রির জন্য দরদাম চলছে ষাঁড়টির। দাম হাঁকছেন 10 লাখ টাকা। শেরপুরের আরেক নজর কাড়া ষাঁড়ের নাম বস। লকডাউনের কারণে ব্রাহ্মা জাতের গরুটির দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারি। ও করোনার লাইগা মনে হয় না এরকম বেচতে পারবো, তো আশা করতেছি যে 7 লক্ষ টাকার মতো হবে। কোরবানির ঈদ সামনে রেখে শেরপুরে এবার পশুপালন করছেন 13,000 খামারি। আগের বছরের ক্ষতি কাটিয়ে ওঠার আশা থাকলেও লকডাউনের কারণে শঙ্কা কাটছে না তাদের। অনেকেই আছে যারা 1-2টা গরু পালন করে বছর শেষে একটা ভালো একটা কিছু আশা করে, তো তারা অনলাইন কিভাবে বুঝবে? গত ঈদে আমি গরুর যে পেলে বিক্রি করছি, এই গরুটাতে আমি কাঙ্ক্ষিত মূল্য পাইনি। এখনো পশুর হাট না বসলেও অনলাইনে বিক্রির ব্যবস্থা করার আশ্বাস জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। অনলাইন কুরবানির পশুর হাট শেরপুর জেলা এরকম একটা ফেসবুক পেজ আছে, এখানে তারা ইচ্ছা করলে যে কোনো তাদের যে গবাদি পশুগুলো আছে সেই গবাদি পশুর ছবি অথবা তাদের ভিডিও এবং পশুর সম্পূর্ণ বিবরণ, ওজন, আনুমানিক মূল্য
এবং খামারের নাম, ঠিকানা, মোবাইল নম্বর সহ তারা এই ফেসবুক পেজে আপলোড করতে পারে। কিশোরগঞ্জের এই সারটির নাম নবাব। 8.5 ফুট দৈর্ঘ্য আর 5 ফুট 3 ইঞ্চি উচ্চতার সারটির দাম হাঁকা হচ্ছে 20 লাখ টাকা। আমাদের এই এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু, অনেক সুন্দর দেখতে, তাই আমরা সবাই দেখতে আসলাম। বিভিন্ন জায়গা থেকে তারা দেখতে আসতেছে, তার খাওয়া দাওয়ার স্টাইল নবাবের মতো। কিশোরগঞ্জে এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 81,337টি গরু। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো থাকছে, হারারে টেস্ট জিততে বাংলাদেশের দরকার 7 উইকেট। চতুর্থ দিন শেষে 336 রানে পিছিয়ে জিম্বাবুয়ে। সুপার সানডেতে আরেক উৎসবের উপলক্ষ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল। রাত 1টায় ইতালির চ্যালেঞ্জ নেবে ইংল্যান্ড। এডিস মশা নিধনে উত্তর ঢাকায় চিরুনি অভিযান শুরু আজ থেকে। শনিবার ঢাকার 2 সিটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 7 লাখ টাকা জরিমানা ও একজনকে 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকারি বেসরকারি যে ভবনে লার্ভা পাওয়া যাক, কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। করোনা মহামারীর মধ্যে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। পরিস্থিতি আরও অবনতির শঙ্কা কীটতত্ত্ববিদদের, তাই বিশেষ অভিযান শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। গুলশানে বিশেষ এই অভিযান উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। পরে তাকে নিয়ে নির্মাণাধীন ভবন পরিদর্শনে যান মেয়র আতিকুল ইসলাম। এ সময় বসুন্ধরা গ্রুপের একটি নির্মাণাধীন ভবনের বেসমেন্টে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। পাশেরই ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্মাণাধীন ভবনেও মেলে এডিস মশার লার্ভা। পরে ওখানে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তী যে এখানে আমরা পেয়েছি নির্মাণাধীন ভবনে সাইট ইঞ্জিনিয়ার যিনি আছেন তিনি দোষ স্বীকার করেছেন। সেই ভিত্তিতে তাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে স্থানীয় সরকার মন্ত্রী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও 10 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হচ্ছে। নগরবাসীকে সচেতন করার পাশাপাশি লার্ভা পেলে করা হবে জরিমানা। আর মেয়র আতিক বলেন, 10টি অঞ্চলের কর্মীদের একটি অঞ্চলে এনে 8 দিন ধরে চলবে চিরুনি অভিযান। যারা বিভিন্ন জায়গায় বাসা বাড়ি বানাচ্ছেন, ডেভেলপাররা যারা আছেন, আপনারা মেহেরবানি করে, আমি মেহেরবানি করে অনুরোধ করছি আপনাদের কাছে, হাত জোর করে অনুরোধ করছি, আপনারা আপনাদের বাসায় আপনারা একটু দেখেন, মনোযোগ দেন এবং যেখানে ঘুমিয়ে আছে যারা নির্মাণ কাজ করে যারা, ওদিকে কিন্তু প্রথমে কিন্তু কামড় দিবে। উত্তরের তুলনায় দক্ষিণে ডাবলের বেশি হয়েছে, তো অতএব সেগুলো চিহ্নিত করা হয়েছে এবং একই রকম নিয়ম আমরা যেটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে করেছি, এটা উভয় সিটি কর্পোরেশনের অত্যন্ত গুরুত্বের সহিত পালন করবে। গত বছর ছিল, এবছরও নাই তা না, তবে সত্যির পাওয়া যাবে, সরকারি হোক বেসরকারি, তাদের বিধি ব্যবস্থা নেওয়া হবে। দিনভর বিভিন্ন এলাকায় এডিস বিরোধী অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি। এ সময় 22 ভবনকে 5 লাখ টাকা জরিমানা করা হয়। যে শাটার বক্সগুলো, সেগুলোর ভিতরে পানিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে এবং নিচে যে বেসমেন্টও কিছু লার্ভা আছে, আমরা তাদেরকে সতর্ক করে দিচ্ছি। একই অপরাধ তারা যদি আরেকবার করে সেক্ষেত্রে আমরা দ্বিগুণ জরিমানা করি। নগরবাসীকে ডেঙ্গু থেকে রেহাই দিতে অভিযান অব্যাহত রাখার কথা বলছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আশ্রয়ণ 2 এর যে কোনো প্রকল্পের ত্রুটি বিচ্যুতি সংস্কারের সমন্বিত কাজ চলছে দ্রুত গতিতে। আর এই কাজ চলছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিবিড় তত্ত্বাবধানে। অল্প সময়ের মধ্যে ত্রুটিযুক্ত সব প্রকল্পকে ত্রুটি মুক্ত করা হবে জানাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিলেটের বিশ্বনাথ উপজেলার দণ্ডপানিপুরের এই আশ্রয়ণ প্রকল্পে 16টি ঘর জানুয়ারিতে হস্তান্তর করা হয় গৃহহীন ও ভূমিহীনদের জন্য। হস্তান্তরের মাস দুয়েক পরই অন্তত 8টি ঘরের দেয়াল ও মেঝেতে দেখা দেয় ফাটল। কয়েকদিন ধরে চলছে সংস্কারের কাজ। মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাঝপাড়ার প্রকল্পটি মনু নদীর তীরে। ঘর আছে 40টি, কিন্তু যাতায়াতের জন্য ছিল না কোনো রাস্তা। ফলে উপকারভোগী পরিবারগুলোকে হাঁটু পানি পার হয়েই যেতে হতো। এছাড়াও উঠানে জমে থাকতো পানি। অসহনীয় দুর্ভোগে ছিলেন প্রকল্পটির অধিবাসীরা। আর আল্লাহ জানবে রাহে বাবা, 10 গতি আমারও তো সেই গতি হই। খাদাও আছি, খাদা নিয়া চলাফেরা করতে ফাউ গা হয়ে গেছে কি কি করবো, আমরা তো গরিব মানুষ, থাকতেই হইব আমরা। ত্রুটি সংস্কারের কাজ পরিদর্শনে এসে এ কর্মযজ্ঞ নিয়ে প্রত্যয় জানিয়েছেন আশ্রয়ণ প্রকল্পের উপপরিচালক। যেখানে শৈথিল্যতা পাই এবং কোথাও কোনো টেকনিক্যাল ত্রুটি থাকতে পাই, এটা সারা বাংলাদেশের যেখানেই হোক সেখানে আমরা যাব এবং এটার গ্রিভেন্স দেখে আমরা যথাযথভাবে ব্যবস্থা নেব।
প্রকল্পের উপকারভোগীদের সমস্যা সমাধানে সব চেষ্টা চলবে বলে জানিয়েছে মাঠ প্রশাসন। আস্তে আস্তে ডেভেলপ করতে, আমি চাইলেই এখানে একসঙ্গে অনেক মাটি ভরে একটা উঁচু রাস্তা করে দিতে পারবো না, চাইলেই পারবো না, কারণ রাস্তার স্ট্যাবিলিটিরও একটা বিষয় আছে। এই যে আমরা এখন যে রাস্তাটা বানিয়েছে, কিছুদিন পর হয়তো কিছুটা ওয়াশ আউট হয়ে যাবে, আমরা আবার সেটাকে স্ট্যাবল করব। আশ্রয়ণ 2 এর বিভিন্ন প্রকল্পের কাজের মান নিয়ে প্রশ্ন ওঠার পর সমস্যা চিহ্নিত করে জোরে সোরে শুরু হয়েছে সংস্কারের কাজ। মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাটের এই প্রকল্পটিতেও চলছে সংস্কারের কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, যে সংস্কার করা হচ্ছে তা প্রকল্পগুলির সমস্যার চিরস্থায়ী সমাধান নিশ্চিত করবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চাঁদনীঘাট, মৌলভীবাজার। নির্মাণ ত্রুটি নয়, খালপাড়ের মাটি ধসে বগুড়ার শেরপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে পড়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। খানপুরে প্রকল্প পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। আশ্রয়ণ 2 প্রকল্পের বাড়ি ভেঙে পড়া, জলাবদ্ধতার খবর গণমাধ্যমে এলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 5টি দল পরিদর্শন শুরু করে। এর অংশ হিসেবে প্রকল্প পরিচালক মাহবুব হোসেন করতোয়া পাড়ের ঘরগুলো পরিদর্শন করেন। কিছুদিন আগে বাসিন্দারা ওঠার আগে ধসে পড়ে 8টি ঘরের টয়লেট ও রান্নাঘর। ভয়ে অন্য ঘরগুলোতে উঠতে রাজি হচ্ছে না বরাদ্দ পাওয়া পরিবারগুলো। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে জিও ব্যাগ ফেলে এবং পার বাধাই করে ঘরগুলো মেরামতের ব্যবস্থা করা হয়েছে। স্থায়ী একটি ড্রেনেজ সিস্টেম করে দিবেন, তার মাধ্যমে এই ঘরগুলো রক্ষা করা যাবে। আর আপাতত যেহেতু পানির পাশে এই টয়লেটটি ছিল, তা আমরা চিন্তা করছি যে এই পাশে যদি জায়গা থাকে সেখানে এটা রিপ্লেস করা যায় কিনা। আর এটি যাতে ভবিষ্যতে এরকম না ঘটে সে বিষয়ে আমরা আরও কঠোর নির্দেশনা দেব মাঠ পর্যায়ে। দেশে এখন জনসংখ্যার বোনাস যুগ, কেননা এর বেশিরভাগই তরুণ। আগামী 1 থেকে 1.5 দশকের মধ্যে একে কাজে লাগানোর তাগিদ বিশেষজ্ঞদের। তরুণ জনগোষ্ঠী কর্মসংস্থানের খাত চিহ্নিত করে সে অনুযায়ী চাহিদা নিরূপণের পরামর্শ বিশেষজ্ঞদের। সেই সাথে যুগোপযোগী এবং কারিগরি শিক্ষায় গুরুত্বের তাগিদ তাদের। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশের জনসংখ্যা 16,91,01,000। দেশে 15 থেকে 49 বছর বয়সী মানুষের সংখ্যা 54.9%। এর মধ্যে আবার নারীদের সংখ্যা বেশি। পরিসংখ্যান বলছে, দেশে এখন নির্ভরশীল জনগোষ্ঠীর চেয়ে কর্মক্ষম মানুষ বেশি। যুব নারী ও পুরুষের সংখ্যা 3,20 লাখ। প্রতি বছর 20 থেকে 22 লাখ কর্মক্ষম তরুণ জনগোষ্ঠী তৈরি হয়। এর মধ্যে 10 থেকে 12 লাখ শ্রমবাজারে যাওয়ার সুযোগ পায়। বাকি থাকে 8 থেকে 10 লাখ তরুণ। এরা উদ্যোক্তা হয় অথবা বেকার থাকে, তবে বেকার থাকার হারই বেশি। আইলোর প্রতিবেদন অনুযায়ী দেশে বেকারের সংখ্যা 3 কোটি, যদিও পরিসংখ্যান ব্যুরোর হিসেবে তা মাত্র 26,80,000। বিশেষজ্ঞরা বলছেন, গত 1 দশকে প্রবৃদ্ধির সাথে তাল মিলিয়ে কর্মসংস্থান তৈরি হয়নি। তাই দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানের জন্য মধ্যমেয়াদী পরিকল্পনায় নতুন উদ্যোক্তাদের সুযোগ দিতে হবে। এটা ঋণ পাওয়ার ক্ষেত্রে শুরু করে নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে সব জায়গাতে তাদেরকে প্রাধিকার দিয়ে, সহায়তা দিয়ে তাদেরকে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের যে সম্ভাবনা আছে এটাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব। 5%-এরও কম তরুণ আছে যারা আপনার অনলাইনে কোনো ট্রেনিং নিয়েছে। করোনা মহামারীর পরে যে আপনার লেবার মার্কেটটা আসবে, শ্রম বাজার আসবে, সেখানে তো চাপ অনেক বেশি হবে। মূল সংকট শিক্ষিত তরুণদের নিয়ে। যারা উচ্চ শিক্ষায় যাচ্ছে তারা দেরিতে কর্মক্ষেত্রে ঢুকছে, আবার শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হারও বেশি। বাংলাদেশে খাতওয়ারি কি পরিমাণ লোক প্রয়োজন এবং সেই লোককে আমি কিভাবে ট্রেনিং দিব, কিভাবে সার্টিফিকেট দেব এবং তাকে কিভাবে আমি সমাজ ভিত্তিক, এলাকা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক অথবা উপজেলা ভিত্তিক আমি তাকে কিভাবে নিয়োগ দিব, আমাদের সেটা করা উচিত। নীতি কাঠামোর পরিবর্তনের পাশাপাশি তরুণদের মানসিকতায় পরিবর্তনও খুব জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। কোনো কাজকেই ছোট করে না দেখার পরামর্শ তাদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে আমের রাজ্যে যুক্ত হচ্ছে নতুন জাত আমেরিকান পালমার। চাঁপাইনবাবগঞ্জে হর্টিকালচার সেন্টারে কয়েকটি গাছে এবার ফলন হয়েছে বেশ ভালো। রঙিন এই আম বেশ সুস্বাদু। দেশের আবহাওয়া এই আম চাষ উপযোগী হওয়ায় রয়েছে রপ্তানির সম্ভাবনা। চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারে অবহেলায় বড় হয়েছে বিদেশি জাতের 4টি আম গাছ। চলতি মৌসুমের শুরুতে গাছগুলোকে নতুন করে পরিচর্যা করা হয়। ফল এলে আম গবেষণা কেন্দ্র ও কৃষি বিভাগের সমন্বয়ে গঠিত দল নিশ্চিত হয় জাতটি আমেরিকান পালমার। গবেষকরা বলছেন, এই জাতের আম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়। রঙিন হওয়ায় দেখতেও
বেশ আকর্ষণীয়। বাংলাদেশের আবহাওয়া এই জাতের আম চাষে উপযোগী হয় রয়েছে বাণিজ্যিক সম্ভাবনা। ভালো করে যদি আমরা যত্ন নিতে পারি তাহলে এই ধরনের রোগ এবং পোকার আক্রমণ কমানো সম্ভব এবং উন্নত মানের করে আমরা এই পালমার জাতের আমটি আমরা উৎপাদন করতে সক্ষম হব। যে আমের মিষ্টতা 15 থেকে 20-এর মধ্যে হলে সে আমটা বেশ ভালো। আর যেহেতু এটা খুব সুন্দর একটা অ্যাট্রাকটিভ কালার রং, কাজে এটা মানে বিদেশে রপ্তানির একটা ভালো একটা সুযোগ আছে। জাতটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হর্টিকালচার সেন্টারের কর্মকর্তারা। আমরা এখান থেকে অন্তত হাজার হাজার গাছের চারা তৈরি করব। আগামী বছরে বিভিন্ন জায়গায় আমাদের দেশের বিভিন্ন কর্নারে যাবে এবং আমাদের বেশ কিছু জায়গা ফাঁকা আছে, সেখানে আমরা বাগান তৈরি করব। আমেরিকান পালমার জাতের আমের খাওয়ার যোগ্য অংশ 80 ভাগের বেশি, আকার হয়ে থাকে 300 থেকে 350 গ্রাম পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় একদিনে 7,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 4,21,000-এর বেশি। এ নিয়ে বিশ্বের মৃতের সংখ্যা ছাড়ালো 40,42,000 আর আক্রান্ত 18,72,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যুর সাক্ষী হয়েছে ব্রাজিল। নতুন 1,172 জন নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 5,32,000 ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 48,500। দিনে প্রাণহানির দিক থেকে ব্রাজিলের পরই অবস্থান ভারতের। দেশটিতে 24 ঘন্টায় প্রাণ গেছে 899 জনের। নতুন করে শনাক্ত হয়েছে 41,000-এর বেশি রোগী। এক সপ্তাহে ইন্দোনেশিয়ায় সংক্রমণ বেড়েছে 45%, আর প্রাণহানি বেড়েছে 61 ভাগ। শনিবার তৃতীয় সর্বোচ্চ প্রাণহানির সাক্ষী হয়েছে দেশটি। সংক্রমণ রোধে কড়াকড়ি বাড়িয়েছে বিভিন্ন দেশ। সুপার সানডেতে আরেক উৎসবের উপলক্ষ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালি চ্যালেঞ্জ ইংল্যান্ড। 53 বছরের আক্ষেপ কাটাতে প্রত্যয়ী আজুরিদের কোচ রবের্তো মানচিনি। অন্যদিকে 55 বছর অপেক্ষায় থাকা ইংল্যান্ডের লক্ষ্য প্রথম ট্রফি জয়। ওয়েম্বলিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। রটারডাম কিয়েভে ভেঙেছে হৃদয়। ওয়েম্বলিতে ক্ষততে প্রলেপ দেওয়ার সুযোগ ইতালির। রানীর দেশে রাজার খেলায় আজুরিদের শিরোপা জয়ে বাধা ইংল্যান্ড। বিপরীতে অধরা শিরোপা জিতে 55 বছরের অপেক্ষা শেষের লক্ষ্য থ্রি লায়ন্সে। ইতালির চিরচেনা রীতিতে বদল এনেছেন মানচিনি। ইনসিনে ইমোবিলে কিয়েসাদের দিয়েছেন সাফল্যের মন্ত্র। রক্ষণ জমাট রেখে আক্রমণে ক্ষুরদার আজুরিরা অপরাজেয় 33 ম্যাচে। চোট সমস্যা না থাকায় শিরোপা নির্ধারণী মঞ্চে স্বস্তিতে ইতালি। 96-তে নিজের ভুলে শিরোপা হাতছাড়া করেছেন। ফুটবলার হিসেবে ব্যর্থ সাউথগেট দায়িত্ব নিয়ে ট্রফি উপহার দিতে চান ইংল্যান্ডকে। হ্যারি কেইন স্টার্লিংদের ছন্দ বাস্তব করতে পারে স্বপ্ন। ফুলফিট স্কোয়াড নিয়ে ইতালির 4-3-3 আক্রমণাত্মক কৌশলের জবাব থ্রি লায়ন্স দেবে 4-2-3-1 ছকে। শিরোপা লড়াইয়ে স্পটলাইটে ইমোবিলে ও হ্যারি কেইন। 2 গোল 2 অ্যাসিস্টে ইতালিকে তুলেছেন ফাইনালে। অন্যদিকে থ্রি লায়ন্সের ত্রাতা হ্যারি কেইন 4 গোল করে টিকে আছেন গোল্ডেন বুটের রেসে। গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে পিকফোর্ডের পরেই ডোনারুমা। পরিসংখ্যানে দাপট ইতালির। 27 দেখায় আজুরিদের জয় 11 ম্যাচে। বিপরীতে ইংল্যান্ড জিতেছে 8টিতে আর অমীমাংসিত 8 ম্যাচ। মেগা ফাইনালের আগে পারফর্ম করবে হালের জনপ্রিয় ব্যান্ড বিটিএস। 90,000 দর্শকের উপস্থিতিতে মঞ্চায়িত হবে মহারণ। ইটস কামিং হোম অর ইটস গোয়িং টু রোম। ইংলিশদের প্রথম নাকি ইতালির দ্বিতীয়? কৌশলী লড়াইয়ে দুই ঐতিহ্যবাহী দলের দ্বৈরথ হবে ক্লাসিক্যাল। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হারারে টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। সাদমান ইসলাম ও নাজমুল শান্তর জোড়া সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে 477 রানের টার্গেট দেয় টাইগাররা। শেষ দিন জিততে বাংলাদেশের দরকার 7 উইকেট। 336 রানে পিছিয়ে আছে জিম্বাবুয়ে। ঘুরে দাঁড়ানোর জন্য এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম আর হয় না। উইকেটে তখনও কিছু সবুজ অবশিষ্ট, তবে সেটা কোনো কাজের না। সুযোগ কাজে লাগিয়েছে চাপে থাকা টাইগার টপ অর্ডার। উইকেটের জন্য মাথা খুঁটে মরা পেসারদের চোখ রাফ প্যাচেসে, কিন্তু সেই ক্ষত কাজে লাগাবে এমন স্পিনার স্বাগতিক ডেরায় কোথায়? সাদমান সাইফদের আরও আত্মবিশ্বাসী করেছে 192 রানের লিড। মাঝারি চেয়ে বেশি কিছু স্বপ্ন দেখায় যেন ভুলে গেছেন সাইফ।
44 রানে তার বিদায়ের পরই মূলত শুরু টাইগারদের আধিপত্য পর্ব। সোজা ব্যাটের কৌশলে যথারীতি জমাট সাদমান। তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি যেন এক প্রস্থ স্বস্তি টাইগারদের ওপেনিং সংক্রান্ত সংকটে। অন্য প্রান্তে চড়াও হয়েছেন নাজমুল শান্ত। প্রতিপক্ষ ফিল্ডাররা অতটা উদার না হলে হয়তো ভিন্ন হতো চিত্রনাট্য। সুযোগ কাজে লাগিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি টাইগার নম্বর 3। 477-এর টার্গেট, বাকি 1.5 দিনের বেশি সময়। ডু অর ডাই পরিস্থিতিতে ইতিবাচক থেকেছে স্বাগতিকেরা। দুর্দান্ত লেংথে সুম্বাকে ফিরিয়েছেন তাসকিন, কিন্তু টাইলরের 73 বলে 92-এর ইনিংস লড়াইটা একতরফা হতে দেয়নি। ইউরো আর কোপাময় সুপার সানডেতে জয়ীদের কাতারে থাকা চতুর্থ দিনে কাজ অনেকটাই এগিয়ে রাখল মুমিনুলের দল। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে প্রথম ইনিংসে ব্যর্থতার চাপে ছিলেন, দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে চাপমুক্ত হয়েছেন সাদমান ইসলাম এবং নাজমুল শান্ত। সাদমানের কৌশল ছিল বল বাই বল খেলে লম্বা ইনিংস সাজানো, আর ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আক্রমণাত্মক ব্যাটিং করে সাফল্য পেয়েছেন শান্ত। আমরা ভালো অবস্থায় আছি, বাট আমার কাছে মনে হয় যে এখনো অনেক কাজ করার বাকি আছে আমাদের। উইকেটটা স্টিল আমার কাছে মনে হয় যে ভালো আছে। সো আমাদের বোলারদের এবং ফিল্ডারদের সবাইকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে। ওদের তো 3টা উইকেট গেছে, ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা খুব ভালো পজিশনে আসি। ইনশাল্লাহ যদি আগামীকালকে এরকম যদি আমরা ভালো টাইট বোলিং করতে পারি তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা কামব্যাক করে ম্যাচ উইন করতে পারবো। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। Copa America champions for the 15th time. The wait is over. কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ডি মারিয়ার গোলে হারালো ব্রাজিলকে। দেশের হয়ে প্রথম শিরোপা মেসির। মৃত্যু বাড়ায় করোনায় মরদেহ গোসল দিতে হিমশিমে স্বেচ্ছাসেবী সংগঠন। সিরিয়াল পেতে দীর্ঘ অপেক্ষা স্বজনদের। অর্থ পাচার মামলা ঝুলে আছে বছরের পর বছর, নিষ্পত্তি না হলে ফেরানো যাবে না হাজার কোটি টাকা। সজীব গ্রুপের এমডি হাশেম সহ 8 জন 4 দিনের রিমান্ডে। নারায়ণগঞ্জে কারখানায় আগুনের ঘটনায় হত্যা মামলা। এবং এডিস মশা নিধনে উত্তর ঢাকা চিরুনি অভিযান শুরু হচ্ছে আজ। ভবনে লার্ভা পাওয়া গেলে জরিমানা। এই ছিল 1 ঘন্টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ।